বন্দরনগরী চট্টগ্রামের উপশহর ও বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ এলাকা এখনো প্লাবিত। 25,000 মানুষ আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। উদ্ধার ও ত্রাণ কাজে নেমেছে প্রশাসন ও সেনাবাহিনী। এদিকে চট্টগ্রামে গিয়ে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, সরকারের কাছে পর্যাপ্ত ত্রাণ থাকলেও যোগাযোগ ব্যবস্থার অভাবে সব দুর্গত এলাকায় পৌঁছানো যাচ্ছে না। প্রণবেশ চক্রবর্তীর তথ্য ছবিতে প্রতিবেদন। বন্দরনগরীর পানি নেমে গেলেও চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী ও লোহাগাড়া উপজেলার বিস্তীর্ণ অঞ্চলে বন্যায় প্লাবিত হয়েছে। প্রায় 4 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। 650টি আশ্রয়কেন্দ্রে অন্তত 25,000 মানুষ আশ্রয় নিয়েছে। পানিবন্দী হয়েছে 3 দিন ধরে এখানে, 3 দিন 5 দিন ওরাই, কিন্তু পানি যাওয়ার কোনো একটা ব্যবস্থা করলে সবচেয়ে ভালো হবে। আর দুইটা সুইচ গেটের ভিতরে একটা সুইচ গেট খোলা আছে আর একটা সুইচ গেট বন্ধ অলরেডি, যার কারণে গিয়ে এইভাবে জলবায়ু বেশি হয়ে গেছে। সব ডুবে গেছে, চুলা বাড়িঘর সরে এখানে পানি হয়েছে। এখানে লোকজনের মাংস আছে ফ্রিজে রাখতে, আত্মীয় স্বজনের, এগুলো তো নষ্ট হয়ে যাবে। পানিতে আটকে থাকা উপজেলাগুলোর দুর্গত এলাকায় জেলা ও স্থানীয় প্রশাসন ত্রাণ সরবরাহের চেষ্টা করছে। দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেছেন, প্রস্তুতি ও পর্যাপ্ত ত্রাণ থাকলেও বন্যার ভয়াবহতায় সব জায়গায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। তো স্পেসিফিক্যালি সবার সঙ্গে কথা বলা হয়েছে, তাদের কোনো অসুবিধা আছে কিনা সেটা দেখছে। তাদের কাজটা তো তাদের, ধরেন সিভিল সার্জনের কাজ হলো যে পরবর্তী সময়ে যেন ওষুধ না হয়, আগাম ওষুধ সাপ্লাই করা, এগুলি ওনারা বলেছেন ওনারা ইকুইপ, তাদের কোনো অভাব নাই, তারা করতে পারবে। তো এরকম প্রত্যেকের সঙ্গে কথা হয়েছে, সবাই এই ব্যাপারে ওয়াকিবহাল এবং তারা প্রস্তুত। এদিকে ত্রাণ পৌঁছানোর পাশাপাশি পানিবন্দী মানুষকে উদ্ধার ও নিরাপদ আশ্রয়স্থলে পৌঁছে দিতে কাজ করছে সেনাবাহিনী। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার সকাল 6টা পর্যন্ত চট্টগ্রাম নগরীতে 27 মিলিমিটার বৃষ্টি হয়েছে। পিন্টু হাজং, 71। দর্শক, চট্টগ্রাম, রাঙামাটি এবং বান্দরবানের বন্যা পরিস্থিতির খবর আমরা জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সেখান থেকে আমাদের সহকর্মীরা। শুরুতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, চট্টগ্রামে তো বৃষ্টির তীব্রতা কমে গিয়েছে, তো কি অবস্থা এখন? নগরীতে কোনো জলাবদ্ধতা এখনো রয়েছে কিনা এবং বন্যা পরবর্তী কোনো পদক্ষেপ এখনো নেওয়া হয়েছে কিনা? জেলা প্রশাসনও বা কি বলছে? পানিবন্দী মানুষের কি অবস্থা এবং ত্রাণ কার্যক্রম নিয়েও একটু জানাবেন আমাদের। সারা চট্টগ্রামের জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি হয়েছে, যেহেতু বৃষ্টি নেই। বৃষ্টি না থাকলে চট্টগ্রাম শহর থেকে খুব দ্রুতই পানি নেমে যায়। এই কারণে চট্টগ্রামে আজকে কোনো জায়গায় অর্থাৎ নিচু এলাকায় পানি নেই। তবে চট্টগ্রাম শহর সংলগ্ন যেসব উপজেলা রয়েছে, হাটহাজারী, ফটিকছড়ি, এর বাইরে দূরবর্তী সাতকানিয়া, চন্দনাইশ এবং বাঁশখালী, এই 5টি উপজেলায় প্রায় 5 লাখ মানুষ এখন পানিবন্দী রয়েছে। অনেক জায়গায় 3-4 দিন থেকে তারা পানিবন্দী অবস্থায় রয়েছে। পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সেখানে পাচ্ছেন না, যদিও জেলা প্রশাসন চেষ্টা করছে সব জায়গায় পৌঁছাতে, কিন্তু এমন জায়গা রয়েছে যেখানে পানির তোর অনেক বেশি, স্রোত বেশি, ফলে সব জায়গায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। তো এই অবস্থায় জেলা প্রশাসনের ডাকে সেনাবাহিনী মাঠে নেমেছে, তারা বিভিন্ন উপজেলাগুলোতে গিয়ে কাজ করছে। বাঁশখালী উপজেলা, এটি হচ্ছে একটা উপকূলীয় উপজেলা এবং এখানে একদিকে সমুদ্রের জোয়ারের পানি, অন্যদিকে উপর থেকে পাহাড়ি ঢল, দুটোর কারণে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এবং চট্টগ্রামে যে 5 লাখ মানুষ, তার মধ্যে প্রায় 25,000 মানুষ আশ্রয়কেন্দ্রে এর মধ্যে অবস্থান নিয়েছে বলে জানিয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আজকে 2 জন মন্ত্রী চট্টগ্রামে অবস্থান করছেন, একজন হচ্ছে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী, অন্যজন এই বন্যা পরিস্থিতি মনিটর করার জন্য যিনি দায়িত্ব পেয়েছেন সরকারের পক্ষ থেকে, জ্বালানি, খনিজ ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম। তারা 2 জনই চট্টগ্রামে অবস্থান করছেন এবং বিভিন্ন জেলা উপজেলাগুলোর জেলা পর্যায়ের এখানে জেলা প্রশাসক সহ, ইউএনও সহ বিভিন্ন স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তারা কথা বলেছেন। তারা বলছেন পর্যাপ্ত ত্রাণ রয়েছে, এখন পৌঁছানোটাই হচ্ছে মূল চ্যালেঞ্জ এবং সেটা তারা চেষ্টা করে যাচ্ছেন। এখানে রেড ক্রিসেন্ট থেকে বিভিন্ন যে দাতব্য এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তাদেরকে নামানো হয়েছে, পাশাপাশি প্রশাসনের লোকজন তো আছে, স্থানীয় পর্যায়ে যারা এইসব কাজ করে থাকেন তাদেরকেও সংযুক্ত করা হচ্ছে। ইউনিয়ন পর্যায় পর্যন্ত যাতে ত্রাণ পৌঁছানো যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। তারা বলছেন
এখন অবস্থার অনেক উন্নতি হয়েছে, আরেকটু উন্নতি হলেই সব জায়গাগুলোতে তারা ত্রাণ পাঠানো সম্ভব হবে বলে তারা জানিয়েছেন। তবে ত্রাণ পরবর্তী পুনর্বাসনের উপরও তারা জোর দিচ্ছেন, যেহেতু পানি নামা শুরু করেছে, এরপরে বিভিন্ন ধরনের রোগ শোক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাদের পুনর্বাসন এটি খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। ফলে এই বিষয়টাও তারা গুরুত্ব দিয়ে দেখছেন। সারা। প্রণবেশ, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। চট্টগ্রামের বন্যা পরিস্থিতির আপডেট তিনি আমাদের জানাচ্ছিলেন। আমাদের সহকর্মী জহির রায়হান তিনি বন্যা পরিস্থিতির আপডেট রাখছেন বান্দরবানের, এবং একই সাথে উচিংছা রাখাইন তিনি রাঙামাটির বন্যা পরিস্থিতির আপডেট রাখছেন। আমরা পরবর্তীতে তাদের সাথেও যুক্ত হব এবং সেখানকার আপডেট তাদের মাধ্যমে আপনাদের জানাবো। তার আগে একটি প্রতিবেদন আমরা দেখে আসব। পানি কমলেও 3 পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজারের নিচু এলাকায় এখনও জলমগ্ন লাখো মানুষ। প্রায় বিচ্ছিন্ন রয়েছে এসব জেলার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ। বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে মানবেতর জীবনযাপন করছেন অনেকে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ব্যাহত হচ্ছে ত্রাণ কার্যক্রম। সহকর্মীদের তথ্য ও ছবিতে রিপোর্ট। বান্দরবানের একাধিক এলাকা তলিয়ে যাওয়ায় সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আটকা পড়েছে দূরপাল্লার বাস, ট্রাক ও পণ্যবাহী যানবাহন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন রোগী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। আমার বাসা পানির নিচে বন্দি। আমি বাসার থেকে কোনো একটা মাল বাই করতে পারি নাই। ছাত্রী এগুলো তোমরা আর বেশি স্কুলের মাদ্রাসা বিভিন্ন যাতায়াত মানুষ ইয়ানি চালাবে, জ্বর বৃষ্টি হলে কোনো আতঙ্ক। সম্ভাব্য পাহাড় ধসের ঝুঁকি বিবেচনায় জেলা প্রশাসন জেলার 7 উপজেলায় 220টি আশ্রয় কেন্দ্র খুলেছে। ইতিমধ্যে প্রায় 4000 মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রশাসনের সমন্বয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এখন পর্যন্ত আমাদের আশ্রয় কেন্দ্রে কোনো ধরনের ত্রাণের ঘাটতি হয়নি। যেখানে কিছু আর্থিক সহযোগিতা দরকার সেটাও আমরা এখন পর্যন্ত নিশ্চিত করে রেখেছি। এবং আমাদের আরেকটি লক্ষ্য হলো যে এই দুর্যোগ পরবর্তী পুনর্বাসনের ক্ষেত্রে কোন এলাকায় কী ধরনের সহযোগিতা প্রয়োজন আমি সেটা ফাইন্ড আউট করবার চেষ্টা করছি, এবং যথাযথ সরকারি সহায়তা বা স্থানীয় পর্যায়ে যদি সহায়তা আমরা সংগ্রহ করতে পারি তাহলে সেটাও ইনশাল্লাহ আমরা ওভারটা করে ফেলব। রাঙামাটির বিস্তীর্ণ এলাকার নিচু এলাকা এখনও বন্যা কবলিত। বহু মানুষ পানিবন্দী অবস্থায় আছে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানি ও খাবার সংকট। কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা এখন 1,50,662 জন। এর মধ্যে 648টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে 14,061 জন। আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া দুর্গতদের শুকনো খাবার সহ জরুরি সহায়তা দেওয়া হচ্ছে। শুধু গত বাড়ির দুঃখিন বাড়ির বাদ খাইনি বাড়ি ঠিকভাবে আর দুঃখ লান অথবা আজ বন্যা ধরে পানি আর এখন কি করতে পারি। প্রচুর কষ্ট পাই জিনিসপাতি লইরে পানির অগত্যে দিদিন এখনো সাপ বাড়ে। এখন এই অবস্থা থানা ফিনালের বেশি কষ্ট আছি, পয়েন্টের বেশি কষ্ট আছি। কলেজের চারপাশে পানি উঠছে, বিভিন্ন এলাকা ডুবে যাচ্ছে। এর মূলত কারণ হচ্ছে নদীগুলো খনন করে নাই। বান্দরবনের নাইখংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের খোটাখালী ছড়ায় প্রবল স্রোতের কারণে সড়ক যোগাযোগ অচল হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায় কয়েকজন ব্যক্তি কোমর সমান পানিতে প্রবল স্রোতের মধ্যে একটি সিএনজি চালিত অটোরিকশা কাঁধে তুলে ছড়া পার করছেন। চট্টগ্রামের ফটিকছড়ির নিচু এলাকা প্লাবিত হয়েছে। ডুবে গেছে রাস্তাঘাট, বাড়িঘর। ঘরবন্দী হয়ে পড়েছে বহু মানুষজন। দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। আল ইমরান, ৭১। বান্দরবানে বৃষ্টিপাত কিছুটা কমলেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বাড়ায় জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। জহির রায়হান যুক্ত আছেন আমাদের সাথে, তার কাছ থেকে জানবো বিস্তারিত এই বিষয়ে। জহির, বৃষ্টিপাত তো কিছুটা কমেছে, কিন্তু নদীর পানি বাড়ায় এখন পর্যন্ত বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যায়নি। তো কি অবস্থা দেখছেন সেখানে? দুর্গত এলাকার মানুষ কেমন আছেন? ত্রাণ কার্যক্রম ঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা বা কোনো অভিযোগ রয়েছে কিনা ত্রাণ কার্যক্রম নিয়ে জানাবেন আমাদের। জি, আপনি যেমনটা বলেছেন, আসলে গত প্রায় 8 দিন ধরে টানা বর্ষণের কারণেই আসলে বান্দরবানে আপনার প্রায় এলাকায় কিন্তু বন্যা পানিতে ডুবে গেছে। আর বিশেষ করে গত 2 দিন কিন্তু বৃষ্টিপাত কিছুটা কম হওয়ার কারণেই পানি কমতে শুরু করেছিল, কিন্তু গতকাল রাত থেকে আবার ভারী বর্ষণ শুরু হওয়ার কারণে এখন নিম্ন অঞ্চলের পাশাপাশি কিন্তু উঁচু এলাকা যেগুলো আছে এগুলো তো। জহির রায়হানের সাথে আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা চেষ্টা
করব পরবর্তীতে তাকে আবারও যুক্ত করে নেয়ার এবং বান্দরবানের যে বন্যা পরিস্থিতি সেটি জানার। এই মুহূর্তে রাঙামাটির বন্যা পরিস্থিতির খবর আমরা জানবো। রাঙামাটিতে টানা ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে পাহাড় ধসের ঝুঁকি বেড়ে গেছে এবং জেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিচ্ছে জেলা প্রশাসন। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী উচিংছা রাখাইন। উচিংছা, বর্তমানে পরিস্থিতি কেমন দেখছেন এবং আশ্রয়কেন্দ্রে কতজনকে নেওয়া হয়েছে, কি বলছেন তারা, প্রশাসন সংশ্লিষ্টরা এ বিষয়ে কি বলছেন? আপনি জানেন যে ভারী বর্ষণ আজকে 6 দিন যাবত, তবে আজকে কিন্তু থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে মূলত। এবং আমি যদি বলি, রাঙামাটি জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন হচ্ছে রাঙামাটিতে 40টি আশ্রয় কেন্দ্রের মধ্যে প্রায় 3,500 আশ্রয় গ্রহণ করছে বলে এমনটি জানিয়েছে। তবে জেলা প্রশাসন থেকে কিন্তু যে সমস্ত কাছে উপজেলাগুলোতে সেখানে ত্রাণ পৌঁছানো হয়েছে। তবে সবচেয়ে বিশেষ করে যে দুর্গম এলাকা বিলাইছড়ি ফারুয়াতে এখনও ত্রাণ পৌঁছায়নি বলে এমনটি যাচ্ছে। ওইখানকার যে পরিস্থিতি, যে নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ার কারণে ওইখানকার ঘর বাড়ি সহ যে ফসলি জমি এবং হচ্ছে ওইখানকার যে খামারগুলো রয়েছে সেগুলো একেবারে প্লাবিত হয়েছে বলে এমনটি আমাদেরকে জানিয়েছে ওইখানকার স্থানীয় মানুষ। সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাগাইছড়ি এবং বরকো উপজেলা এবং জুড়াইছড়ি এবং রাজস্থলীতে ওইখানে কিন্তু প্লাবিত হয়েছে। পাশাপাশি রাঙামাটির সাথে বান্দরবনে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আজকে সকাল 10টার দিকে যে বান্দরবন এবং রাঙামাটি সড়কের একটি ব্রিজ তলিয়ে যাওয়ার কারণে কিন্তু বিচ্ছিন্নতা রয়েছে। তবে জেলা প্রশাসন থেকে এবং সর্বোপরি বারবার চেষ্টা করা হচ্ছে যে যারা ঝুঁকিতে বসবাস করছে ওইখান থেকে ছড়িয়ে নেওয়ার জন্য বারবার চেষ্টা করছে। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আমি যদি একটু দেখাতে চাই, রাঙামাটি শহরে কিন্তু বারবার ফুলে উঠছে যে পানি প্লাবিত, সেটা হচ্ছে মূলত ভারী বর্ষণের কারণে। এবং আমি একটু দেখাতে চাই হচ্ছে একেবারে যে রাঙামাটি শহরে দিন দিন কিন্তু পানি বেড়ে চলছে বলে এমনটি আমাদেরকে জানিয়েছে এখানকার এবং স্থানীয়, এবং আমরা দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে রাঙামাটিতে সবচেয়ে বিলাইছড়ি উপজেলাটা সবচেয়ে ওইখানে খাদ্য না পৌঁছার কারণে ওইখানকার অনেকে না খেয়ে আছে বলে এমনটি আমরা জানতে পেরেছি। উচিংছা রাখাইন, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাঙামাটি থেকে যুক্ত ছিলেন সহকর্মী উচিংছা রাখাইন, জানাচ্ছিলেন সেখানকার বন্যা পরিস্থিতির আপডেট। দীর্ঘমেয়াদী বন্যা হবার শঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শনিবার ব্রিফিংয়ে তথ্য জানিয়ে বলা হয়, আগামী 24 ঘন্টা পর দক্ষিণাঞ্চলে ধীর গতিতে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। তবে উত্তর পূর্বাঞ্চলে ঝুঁকি রয়েছে স্বল্প মেয়াদী বন্যার। বাকিটা জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসার ঢলে চট্টগ্রাম, কক্সবাজার ও 3 পার্বত্য জেলার নিম্নাঞ্চলে সৃষ্টি হওয়া বন্যায় মানবেতর জীবনযাপন করছেন লাখো মানুষ। এর মাঝে স্বস্তির খবর দিল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শনিবার ব্রিফিংয়ে জানানো হয়, আগামী 24 ঘন্টা পর সাঙ্গু নদীর পানি বিপদসীমার নিচে নেমে আসার সম্ভাবনা রয়েছে। এতে উন্নতি হতে পারে সামগ্রিক বন্যা পরিস্থিতির, যদিও স্বল্পমেয়াদী বন্যার বার্তা উত্তর পূর্বাঞ্চলের জন্য। আগামী 24 ঘন্টায়ও কিছুটা ধীর গতিতে হ্রাস পাওয়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং বর্তমানে চট্টগ্রামের সাঙ্গু নদী 2000 পয়েন্টে বিপদসীমার উপরে রয়েছে, যেটি আগামী 48 ঘন্টায় বিপদসীমার নিচে নেমে আসার সম্ভাবনা রয়েছে। তো সামগ্রিকভাবে আগামী 24 ঘন্টা পরবর্তী সময়ে নদ নদীজনিত যে বন্যা পরিস্থিতি সেটি উল্লেখযোগ্য উন্নতি পরিলক্ষিত হতে পারে। তবে উত্তরাঞ্চলীয় এবং উত্তর পূর্বাঞ্চলীয় কিছু অববাহিকাতে আগামী 24 থেকে 48 ঘন্টায় বন্যা পরিস্থিতি, স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বৃষ্টির তীব্রতা অনেকটাই কমে এসেছে। তবে আগামী কয়েকদিন দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে। তবে আশঙ্কা নেই অতি ভারী বর্ষণ ও ভূমিধসের। পাহাড়ি এলাকায় যে সতর্কতা ছিল, আমরা হেভি রেইনফল হয়তো আজকে রাখবো, তবে ভূমিধস বা জলবদ্ধতার কথা নতুন করে আর আমাদের পূর্বাভাস থাকবে না। যে বৃষ্টিটা আছে এই বৃষ্টিটাই হয়তো আগামী 1-2 দিনের ভিতরে অনেকটাই কমে যাবে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ঢাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত অতি ভারী বর্ষণের আশঙ্কা নেই। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা। চট্টগ্রামে বন্যা দুর্গত এলাকার স্থগিত এইচএসসি পরীক্ষাগুলো সময় মতো নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। শনিবার সাভারের ঘোড়াপীর মাজার এলাকায় গণবিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা সভায়
তিনি কথা জানান। এ সময় মন্ত্রী আরও বলেন, চট্টগ্রামে বন্যা দুর্গত যে এলাকায় পরীক্ষা বন্ধ রয়েছে ওইসব এলাকায় শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার কয়েকটি পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর আগে গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এ সময় ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এবং গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আবুল হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। দুর্যোগ এলাকা রয়েছে যেখানে বন্যা কবলিত হয়েছে, যেখানে আমাদের লোকাল প্রশাসন পরীক্ষা নিতে পারছে না, তারা সেইভাবে তাৎক্ষণিকভাবে আমাদেরকে জানাচ্ছে এবং তাৎক্ষণিকভাবে আমরা সেই এলাকায় পরীক্ষা বন্ধ করে দিচ্ছি এবং পরবর্তীতে অবশ্যই নিতে হবে তাতে একই সাথে, এবং সারা বাংলাদেশে পরীক্ষা চলছে, শুধু দুর্যোগ এলাকায় বন্ধ রয়েছে। ২০২৪ সালের আগস্ট মাসের সেই ভয়াবহ বন্যার ক্ষত এখনও শুকায়নি ফেনীবাসীর। এরই মধ্যে আবারও বন্যার পূর্বাভাসে আতঙ্ক তৈরি হয়েছে পুরো জেলা জুড়ে। আকাশে ঘন মেঘ আর মুহুরী, কুহুয়া ও সিলোনিয়া নদীর পানি বৃদ্ধির খবরে নদী পাড়ের মানুষের চোখে মুখে এখন কেবলই অনিশ্চয়তা। জহিরুল হক মিলুর তথ্য ছবিতে প্রতিবেদন। ২ বছর আগের বন্যার ভয়াবহতা এখনো জলজলে ফেনীবাসীর কাছে। সেদিনের ক্ষত এখনো শুকায়নি তাদের মন থেকে। এরই মধ্যে ফের বন্যার পূর্বাভাস দুশ্চিন্তায় ফেলেছে বাসিন্দাদের। বিশেষ করে পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও সোনাগাজীর বাসিন্দারা পড়েছেন চরম দুশ্চিন্তায়। আবহাওয়া অফিস ও পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী ১২ জুলাই পর্যন্ত দক্ষিণ পূর্বাঞ্চল ও ভারতের ত্রিপুরায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে ফেনী জেলার নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। ফেনীবাসীর অভিযোগ, গত বন্যার পর বাঁধের অনেক জায়গা স্থায়ীভাবে মেরামত করা হয়নি। লোক দেখানো সংস্কারের কারণে এবারের পাহাড়ি ঢল সামলানো যাবে কিনা তা নিয়ে শঙ্কায় রয়েছেন। এখানে পানিগুলো নিষ্কাশন হবার মতো জায়গা এরকম নাই। মুহুরী নদীর আঁকা বাঁকা যে ট্যাগগুলো আছে, এই ট্যাগগুলো যদি স্ট্রেট কাট একদম সোজা করে যদি এটারে সংস্কার করে, তাহলে আপনার মনে হয় না বন্যায় আর এদিকে ক্ষতি করবে। সরকারের কাছে এই পানি উন্নয়ন বোর্ডের কাছে আমরা মানে এটা দাবি জানাই, যাতে এই মুহুরী নদীর বাঁধগুলা টিকসইভাবে আঁকা বাঁকা সোজা করে দিই, যাতে পানিগুলো দ্রুত নিষ্কাশন হয়। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদীর পানি ও আবহাওয়ার পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। এই বছর বন্যার প্রস্তুতি হিসেবে আমাদের বিভিন্ন বাঁধের কোথায় কি অবস্থা সেটা আমরা পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া আমাদের স্টকে জিও ব্যাগ মজুদ এবং সিনথেটিক ব্যাগ মজুদ থাকবে, যাতে তাৎক্ষণিক কোথাও কোনো পরিস্থিতির সৃষ্টি হলে সেটা যেন তাৎক্ষণিক আমরা কাজ করতে পারি আর কি। এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক বলছে, বন্যার পরিস্থিতি মোকাবেলায় জেলা ও উপজেলায় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখার পাশাপাশি জরুরি উদ্ধার কাজ ও ত্রাণ মজুতের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের টোটাল জেলাতে ৮০টি স্থায়ী আশ্রয় কেন্দ্র রয়েছে এবং পাশাপাশি ১৪৪টি আমরা অস্থায়ী আশ্রয় কেন্দ্র খুলেছি এবং সেগুলো আশ্রয় কেন্দ্রগুলো আমাদের তালিকা সহকারে আমাদের তালিকা করা হয়েছে এবং এই যে বন্যা আক্রান্ত যে জনপদগুলো আছে সেই জনপদগুলো থেকে মানুষকে উদ্ধার করার জন্য আমাদের স্বেচ্ছাসেবক টিম ইতিমধ্যে আমাদের উপজেলা পর্যায়ে স্বেচ্ছাসেবক টিম তৈরি হচ্ছে। গেলবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হন জেলার কমপক্ষে লাখো মানুষ। শাকিলা সিথি, ৭১। জয়পুরহাট সদর উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে আবারও ৫ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গ্রামবাসী ও বিজিবির তৎপরতায় পুশিনের চেষ্টা ব্যর্থ হয়েছে। শনিবার রাত ৩টার দিকে ভুটিয়াপাড়া সীমান্তের পশ্চিম রামকৃষ্ণপুর এলাকা দিয়ে এই পুশিনের চেষ্টা করা হয়। বিজিবি জানায়, ভোরে সীমান্তের লাইট পোস্টের আলো নিভিয়ে বিএসএফ সদস্যরা ৫ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। এ সময় গ্রামবাসী ৩ জনকে আটক করে এবং বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি সদস্যরা পৌঁছে তাদের নিয়ে শূন্যরেখায় অবস্থান নেন। আটক ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে, মোট ৫ জনকে পুশিং করা হয়েছিল। বাকি ২ জনের অবস্থান সম্পর্কে তারা নিশ্চিত তথ্য দিতে পারেননি। আর হয়েছে ৫ জন শোনা, তারপরে মাছ মারার জন্য আমাদের এক জায়গায় আসতেছিল, তো ওই ২ মহিলা হাতালক করেছে। 2 জন হারে গেছে, 3 জনকে পাওয়া গেছে। বর্তমান বিজিবি আন্ডার আছে আর কি। রাস্তায় 3 জনকে আটক করা হয়েছে, বিজিবি ওনাদের ধরে নিয়ে আসছে। ওনাদের থেকে আমরা শুনলাম যে ৫ জন পার হইতে 3 জন ধরা খাইছে
আর 2 জন দৌড়ে পালাইছে। জয়পুরহাট সদরের বুটিয়াপাড়া সীমান্ত দিয়ে 5 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, যেমনটি দেখছিলেন। প্রতিরোধ গড়ে তুলেছে বিজিবি এলাকাবাসী। আর একটু বিস্তারিত জানবো এই বিষয়ে, যুক্ত হচ্ছেন সীমান্ত থেকে সহকর্মী মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম, যে 5 জনকে পুশিনের চেষ্টা করা হয়েছিল তার মধ্যে 3 জনকে তো আটক করা হয়েছে এবং 2 জনের অবস্থান সম্পর্কে জানা গিয়েছে কিনা, বাকি যে 2 জন রয়েছেন সব মিলিয়ে সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন আমাদের। বলছিলেন জয়পুরহাটের যে সীমান্ত সহ সারা বাংলাদেশের সীমান্ত পশ্চিমবঙ্গ নির্বাচনের পর থেকেই কিন্তু অস্থিরতা শুরু করেছে। আপনাকে বলে রাখি যে জয়পুরহাটের 26 কিলোমিটার সীমান্ত এলাকায় নির্বাচনের পর থেকেই কিন্তু এখানে যে অস্থিরতা দেখা দিয়েছে, কখনো তার কাটা, কখনো সীমান্ত পুশি, এভাবে কিন্তু এখানে চলছে। ঠিক তারই ধারাবাহিকতা আমরা কিন্তু আজকে যে ভুটিয়াপাড়া যে পশ্চিম রামভদ্রপুর এলাকা, রামকৃষ্ণপুর এলাকাতে আমরা সকাল 6টা থেকে কিন্তু আমরা এখানে অবস্থান করতেছি। এখন পর্যন্ত যে 5 জনকে পুশিং করা হয়েছিল তার মধ্যে আপনি জানেন যে 2 জন যুবক ছিলেন, তারা কিন্তু পালিয়ে গেছে এবং বাকি যেহেতু 2 জন নারী এবং 1 জন বৃদ্ধ ছিল, তারা কিন্তু স্থানীয় লোকেদের কাছে কিন্তু ধরা পড়ে এবং তারা কিন্তু বলে রাখি যে এখনো পর্যন্ত যে সীমান্ত যে কাছাকাছি রয়েছে তারা কিন্তু এখনো সীমান্তর অর্থাৎ এখানে 75-এর 8 সীমান্ত পিলারের পাশে কিন্তু তারা আছে। আমি এখানে একজন স্থানীয় যে একজন প্রতিনিধি রয়েছে তার কাছে আমি একটু জানতে চাই, এই যে আপনাদের সীমান্ততে বারবার যে ঘটনা ঘটছে এই ব্যাপারে আপনারা কি জানেন, আজকে কি ঘটনা একটু বলবেন? ধন্যবাদ মহাজন ভাইকে। আজকে গত রাত্রে পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তে 5 জনকে বিজিবি কাছে ভারতীয় বিএসএফ পুশিং করে। এ পর্যায়ে 2 জন চতুর ছিল, তারা পলাতক অবস্থায় চলে গেছে। আর 3 জন তারা স্থানীয় ব্যক্তিবর্গের কাছে আটক হয়। বর্তমান তারা আমাদের বিজিবির নিয়ন্ত্রণাধীন আছে। এক পর্যায়ে ধন্যবাদ। শুনছিলেন একজন প্রতিনিধির কথা। আপনাকে বলে রাখি স্থানীয় প্রতিনিধি এবং এখানে বিজিবি এবং সবাই আর কি স্থানীয় লোকজন বলছিলেন যে এই যে সীমান্ত যে অস্থিরতা এইটি কিন্তু এইভাবে পুশিং ঠেকা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের যে আন্তর্জাতিক যে আইন রয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে, দুই দেশের মন্ত্রণালয় মিলে এটাকে যদি সমাধান না করা হয় এটা কিন্তু দিন দিন এই অস্থিরতা বেড়ে যাবে এবং সীমান্তকে ঠেকা যাবে না। এই ছিল জয়পুরহাট থেকে সীমান্ত সর্বশেষ খবর। সারা মোয়াজ্জেম, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন। জয়পুরহাট সদরের ভুটিয়াপাড়া সীমান্তে পুশিনের আপডেট তিনি আমাদের জানাচ্ছিলেন। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি ইউনিয়নের 16 ঘড়িয়া সীমান্ত দিয়ে 3 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, তবে বিজিবির বাধায় তা ব্যর্থ হয়। শনিবার ভোরে উপজেলার বুড়িমারি ইউনিয়নের মদির বাড়ি এলাকায় 16 ঘড়িয়া সীমান্তের ধবল সুতি বিওপির আওতাধীন সীমান্তের মেইন পিলার 833 এর 9S মাঝামাঝি এলাকায় পুশিনের এই চেষ্টা হয়। বিজিবি এলাকার লোকজন জানায় সীমান্তের ভারতীয় 98 ব্যাটালিয়ন বিএসএফ এর খড়খড়িয়া ক্যাম্পের সদস্যরা ভোরে 9 জন নারী, পুরুষ ও শিশুকে পুশিনের চেষ্টা করে। এর মধ্যে 6 জন বাংলাদেশে প্রবেশ করে পালিয়ে যায়। 3 নারীকে বিজিবি ও এলাকার লোকজন শূন্য রেখার ওপারে ভারতের মধ্যে আটকে রাখে। তিস্তা ব্যাটালিয়ন 61 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান তারা বিএসএফকে দ্রুত পুশিং করা ব্যক্তিদের ফেরত নেয়ার অনুরোধ করেছেন। সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুরে মাদকের ব্যাপক ছড়াছড়ি। খোদ থানা উপজেলা পরিষদের পাশে পরিত্যক্ত ভবনে চলছে মাদক সেবন ও কেনাবেচা। নির্বিকার প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। মাদকে জড়াচ্ছে যুব সমাজ থেকে এলাকার জনপ্রতিনিধিরাও। এ নিয়ে আতঙ্কিত এলাকাবাসী। তবে মাদকের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। হোসাইন আহমদ সুজাদের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন তারেক আহমদ সানি। মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুর। আনাচে কানাচে প্রকাশ্যে মাদক সেবন উপজেলার প্রতিদিনের চিত্র। এলাকার বহু যুবক সহজেই জড়িয়ে পড়ছেন মাদকে।
এমনকি অভিযোগ উঠেছে অনেক জনপ্রতিনিধিও এখন মাদকাসক্ত। মাদক থেকে মুক্তি পেতে দ্রুত এলাকায় অভিযান সহ প্রশাসনের কার্যকরী উদ্যোগ চান এলাকার মানুষ। থানার পাশেই কিন্তু এই জায়গাটা অবস্থিত এবং এখানে রয়েছে আপনার রাজবাড়ি ফুটবল মাঠ সহ আরও খাসিয়াটির বিভিন্ন দিক রয়েছে যেগুলি আপনার অবাধে মাদক সেবন করা হয়। ভয়াবহ অবস্থা জৈন্তাপুরের সব দিক দেখে। এগুলো তো মাদক, সব ধরনের মাদকই জৈন্তাপুর খুব বেশি চলতেছে। প্রশাসন যদি কার্যকরী ভূমিকা নিত আমার মনে হয়, তাহলে এখানে আমাদের বিশেষ করে আমাদের এই জৈন্তাপুরে মাদক নির্মূল দ্রুত হইত। সরেজমিনে দেখা যায় খুদ জৈন্তাপুর থানার পাশেই পরিত্যক্ত কক্ষ এবং উপজেলা আনসার ক্যাম্পের পাশেই বসে মাদকের আসর। লোকজনের অভিযোগ জালাল বস্তি এবং আশেপাশের কিছু সরকারি ভবনে বসছে মাদকের আসর। এলাকায় মাদকের ছড়াছড়ি নিয়ে কথা বলতে চাননি জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে এলাকার সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ মন্ত্রী হুঁশিয়ারি দেন, মাদকের সাথে যেই জড়িত থাকুক কোনো ছাড় পাবে না। এখন যদি রক্ত যদি বক্তব হয়, বেড়া গান খাইলে বুঝতে ছিল আমি যদি খালা হই তাহলে কিন্তু পালা করে বুঝিও কি অবস্থা হইব। এটা শুধু উপজেলা প্রাঙ্গণে নয়, জৈন্তাপুরের 6টি ইউনিয়নে শুধু মাদকের কারণেই ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। থানার পাশে আর উপজেলার পাশে এরকম মাদকের আসর বসা নিরাপত্তার জন্য অনেকটা হুমকি। দ্রুততার সাথে মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে হুমকির মুখে পড়বে জৈন্তাপুরের যুব সমাজ। হুসাইন আহমেদ সুজাদ, ৭১, জৈন্তাপুর, সিলেট। রাজশাহীর তানোরে গির্জায় আদিবাসী শিক্ষার্থী ধর্ষণ মামলার রায় কাল। 2020 সালের 27 সেপ্টেম্বর এই ধর্ষণের অভিযোগ ওঠে। এ নিয়ে মামলা দায়েরের পর সাধু জন মেরি ভিয়ান্নি গির্জায় ফাদার প্রদীপ গ্রেগরিকে গ্রেফতার করে পুলিশ। রায়ে ন্যায় বিচার প্রত্যাশা করছে আদিবাসী শিক্ষার্থী ও তার পরিবার। রাশিদুল হক রুশো জানাচ্ছেন বিস্তারিত। ঘটনা 2020 সালের 3 দিন ধরে নিখোঁজ ছিলেন 7ম শ্রেণীতে পড়া এক আদিবাসী শিশু। পরে পুলিশের কাছে বোন নিখোঁজের অভিযোগ জানান ওই কন্যা শিশুর ভাই। এরপর সেই শিশুর খোঁজ পাওয়া যায় তানোর উপজেলার সাধু জন্মেরি ভিয়ন্নি গির্জার ফাদার প্রদীপ গ্যাগরির শোবার ঘরে। নিজের ঘরে আটকে রেখে ধর্ষণের অভিযোগ ওঠে ফাদার প্রদীপের বিরুদ্ধে। অভিযোগের প্রাথমিক সত্যতাও পাওয়া যায়। পরে প্রদীপকে অভিযুক্ত করে মামলা দায়ের করে শিশুটির পরিবার। ওরা তো বলছে যে আমরা টাকা দিব, কিন্তু আমরা তো টাকা দিতে চাই না। যেটা সত্যি সেটাই তো প্রমাণ করতে চাইছি আমরা আর কি। আমি চাই ওকে ফাঁসি দেওয়াই ভালো, কারণ ওই যদি বেঁচে থাকে তাহলে আমাদেরকে সুখে শান্তিতে বাঁচতে দিবে না। ফার্স্টে আমাদের কাছে উনিরা আসছিলেন ছেলে যে আমি করব, মামলা তুলব, সরকারের হাতে যেতে দিয়েছি, নিজে তো আমরা পারি না। এরপর প্রথম দফায় প্রদীপকে মুন্ডুমালা গির্জা থেকে ক্লোজ করে রাজশাহী ধর্মপ্রদেশে নেওয়া হয়। পরে তাকে গ্রেফতার করে র্যাব। এর আগেও নওগাঁর বেদুনিয়ার ক্যাথলিক চার্চে দায়িত্ব পালন অবস্থায় 8ম শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থীর সঙ্গেও এমন আচরণের অভিযোগ ছিল প্রদীপের বিরুদ্ধে। দাবি করছি বা প্রত্যাশা রাখি যে এই অন্যায় যিনি করেছেন তার সর্বোচ্চ শাস্তি আদালত নিশ্চিত করুক। ধর্মীয় প্রতিষ্ঠান এরিয়াতে যে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যে ঘটেছে, আমার বিবেকে বলে, সাধারণ বিবেকে বলে যে এটা ন্যায় বিচার হওয়াটাই অতীব জরুরি বলে আমি মনে করছি। তানোরের লোকজন আরও জানান, সালিশি বৈঠকের মাধ্যমে গির্জার পক্ষ থেকে নির্যাতিত মেয়েটির লেখাপড়া, ভরণ পোষণ সহ বিয়ের আগ পর্যন্ত সব খরচ বহন করার লোভ দেখানো হয়েছিল, কিন্তু সেই লোভে পড়েনি বিচার প্রার্থী পরিবার। রাশিদুল হক রুশো, ৭১, রাজশাহী। খুলনা ইকবাল নগর স্কুলের 10ম শ্রেণীর শিক্ষার্থী 16 বছরের আরফানা হোসেন নির্জনাকে তার বাবা আলিম হোসেন আকাশ মাথায় লাঠি দিয়ে আঘাত করে হত্যা করে। মেয়েকে হত্যার পুরো ঘটনা দেখেন মা আরিফা ইয়াসমিন সীমা। এক পর্যায়ে বাবা মা দুজনই লাশ বস্তাবন্দি করে ফেলে দেয় নিরালা প্রান্তিক আবাসিক এলাকায়। সিসিটিভির ফুটেজ দেখে আটকের পর পুলিশের কাছে মেয়ে হত্যার এমন লোমহর্ষক বর্ণনা দিয়েছেন সীমা। ঘটনার পর থেকে আকাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কনক রহমান জানাচ্ছেন বাকিটা। খুলনা নগরীর 89 নম্বর বসুপাড়া নির্জনার নীর নামে এই বাড়িতে বাবা মায়ের সঙ্গে বসবাস করত আরফানা হোসেন নির্জনা।
গত 17 এপ্রিল পরিবারের অমতে রনি নামে এক ছেলেকে বিয়ে করে নির্জনা। 15 দিন সংসার করার পর নির্জনাকে শ্বশুরবাড়ি থেকে ধরে আনে বাবা আলী হোসেন আকাশ। এরপর থেকে বিভিন্ন সময় নির্জনার উপর চলে নির্যাতন। গত 8 এপ্রিল সকালে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল নির্জনা। এ সময় রিকশা থেকে তাকে জোর করে ধরে আনে বাবা মা। আবারও তার উপর নির্যাতন করা হয়। যেদিনকারা যাচ্ছিল সকালে সেদিনকারা রিক্সায় উঠতে গেছিল ব্যাগপত্র নিয়ে, ওর মা আর বাপ খালি পায়ে দৌড়ে চলে গেছে, যাই মেয়েটারে ধৈর্যাই নে ওই জায়গাতে 2-3 চর দিতে নিয়ে আইছে। আসলের পরে খালি একটু শুনেছি কি সে পাপা আর মারো না 2 একটু শব্দ পাইছি। মেয়েরে অনেক মারধর করতো, বলিয়ে বাড়াই দিয়ে তারপর মারতো। এলাকাবাসী জানায় 8 জুলাই সন্ধ্যায় মেয়েকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে আকাশ। এরপর মা আরিফা হোসেন সীমার সহায়তায় মরদেহ বস্তাবন্দি করে নিজ মোটরসাইকেল নিয়ে নগরীর নিরালা প্রান্তিক এলাকায় একটি নির্জন সড়কে ফেলে দেয়। সিসিটিভিতে ধরা পড়ে সেই চিত্র। ও সীমারে মেয়ের মারও মারধর করতো, লোক দেখে না জন দেখে না, মুখ খারাপ, আর মেয়েরও এরকম করতো। আমরা জানতাম যে এদের 3 জনের মধ্যে একজন মরবে। মেয়ের সঙ্গে যে বাপে এরকম টিকটক করে আমার বয়সে আমি দেখিনি। গত 9 জুলাই পুলিশ নির্জনার মা সীমাকে নিজ বাসা থেকে গ্রেফতার করে। এরপর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পুরো হত্যার ঘটনাটি বর্ণনা করে সীমা। পারিবারিক কলহের কারণেই নিজ কন্যা আরফানা হোসেন নির্জনাকে হত্যা করেন। হত্যার পর মরদেহটি প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানাধীন প্রান্তিক আবাসিক এলাকার 3 নম্বর রোডে ফেলে রেখে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেন। ঘটনার পর থেকে নির্জনার বাবা আকাশ পলাতক রয়েছে। এদিকে ময়না তদন্ত শেষে নির্জনার লাশ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। কনক রহমান, 71, খুলনা। বগুড়া মহানগরীতে আরিফ শেখ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত 12:30টার দিকে কলোনি লতিফপুর এলাকায় তাকে হত্যা করা হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আরিফের সঙ্গে টাকার দেনা পাওনা সহ বেশ কিছু বিষয় নিয়ে তারই ঘনিষ্ঠ লোকজনের দ্বন্দ্ব ছিল। এরই জেরে শুক্রবার রাতে লতিফপুর এলাকার প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তার উপর হামলা করে দুর্বৃত্তরা। পরে রাত 1টার দিকে এলাকার লোকজন তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু হয়েছে। বাণিজ্য, শিল্প, বস্ত্র, পাট মন্ত্রীর সভাপতিত্বে গঠিত 12 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটির অধীনে এটি প্রথম দানবাক্স গণনা হচ্ছে। শনিবার সকালে মাজার পরিচালনা কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে দানবাক্স খুলে ভেতরে থাকা নগদ অর্থ সংগ্রহ করেন। পরে মাজার প্রাঙ্গণে গণনার কাজ শুরু হয়। গণনার সার্বিক পরিস্থিতির খোঁজ রাখছেন আমাদের সহকর্মী হোসাইন আহমেদ সুজাত। যুক্ত হচ্ছি তার সাথে। সুজাত, স্বচ্ছতার অভাব থাকার কারণে তো আবারও এই দানবাক্সের টাকা গণনা শুরু হয়েছে। তো কি বলছেন মাজার পরিচালনা কমিটির সদস্যরা? তাদের যদি কোনো বক্তব্য থাকে, পাশাপাশি গণনা শেষ হতে আর কেমন সময় লাগতে পারে, জানাবেন সেখানকার সার্বিক পরিস্থিতি। দেখুন সারা স্বচ্ছতা নিয়েই কিন্তু প্রশ্নটা উঠেছিল এবং সেই স্বচ্ছতা ফিরিয়ে আনতেই কিন্তু সরকারের পক্ষ থেকে প্রকাশ্যে মাজারের টাকা গণনার উদ্যোগ নেওয়া হয়েছে। এবং আপনি যেটা প্রশ্ন করেছেন যে মাজার কর্তৃপক্ষ কী বলছে, সরকার যখনই স্বচ্ছতা এনেছে তখনই কিন্তু মাজার কর্তৃপক্ষ আলটিমেটলি তারা অখুশি রয়েছেন। তবু আসলে যেটা আইনগতভাবে যেটা করা হচ্ছে সেটা আসলে বৈধ, স্থানীয় যারা রয়েছেন তারাও বলছেন। এবং এই মুহূর্তে আপনাকে যদি আমি মাজারের একটু চিত্রটা দেখাই, যে সকাল 11টা থেকে সেখানে গণনা শুরু হয়েছিল এবং এর পর থেকে আসলে সেগুলো একটা প্রক্রিয়া নিয়ে আসা হয়েছে এবং ব্যাংক থেকে যে টাকা গণনার যে মেশিন রয়েছে সেই মেশিনটাও আনা হয়েছে। এবং এখন পর্যন্ত আসলে জেলা প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন, বেশ কয়েকজন ম্যাজিস্ট্রেট সেখানে আছেন, তাদের নেতৃত্বে কিন্তু ব্যাংক থেকে যে মেশিনটা নিয়ে আসা হয়েছে টাকা গণনার, সেটি দিয়ে কিন্তু আসলে গণনা করা হচ্ছে। এবং বলা যাচ্ছে না যে আসলে কতক্ষণ পর্যন্ত গণনা চলবে। তবে আমরা যেটা দেখেছি যে 1 টাকা থেকে শুরু করে বাংলাদেশের যেটি সর্বোচ্চ মুদ্রা আছে 1000 টাকা, সেটাও কিন্তু পাওয়া গিয়েছে। এবং তার সাথে সাথে ডলার, পাউন্ড, রয়্যাল, ইউরো পাওয়া গেছে এবং অনেকে আবার স্বর্ণও দিয়েছেন। অর্থাৎ মাজারে মানুষ মানত করে যা যা দিয়েছে সবগুলো পাওয়া গেছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা আছে, সেখানে কিন্তু অনেক চিঠিও পাওয়া গিয়েছে, যেগুলো আসলে দুর্নীতি বিরোধী চিঠি, যার যার মনের ক্ষোভ যেটা আছে সেটাও পাওয়া গিয়েছে। এবং এভাবেই আসলে আজকে সকাল থেকে সিলেটের এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের দানবাক্সের টাকা গণনা চলছে এবং গণনা শেষ হলে আসলে
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে যে কত টাকা পাওয়া হয়েছে এবং এই টাকাগুলো সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে সোনালী ব্যাংকে যে অ্যাকাউন্ট করা হয়েছে সেই অ্যাকাউন্টে রাখা হবে এবং এই অ্যাকাউন্ট সম্পূর্ণ উন্মুক্ত বলে জানিয়েছেন কমিটির সদস্যরা। সারা সুজাত, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারের দান বাক্সে টাকা গণনার আপডেট জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহমেদ সুজাত। জামালপুর সদরে রাস্তা পাকা করার কথা বলে 2 কিলোমিটার গ্রামীণ সড়কের পুরনো ইট তুলে বিক্রি করে দিয়েছে একটি প্রতারক চক্র। ভুক্তভোগীদের অভিযোগ, সড়কের ইট তুলে নেওয়া হয়েছে, এখন বৃষ্টির কারণে ওই সড়কে আর চলাচল করা যাচ্ছে না। এদিকে এলজিইডি কর্মকর্তা জানান ওই সড়ক পাকা করার কোনো প্রকল্পই নেওয়া হয়নি। আনসারি সুমনের তথ্য ছবিতে প্রতিবেদন। জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের পাকুল্লা ভাঙ্গুরি ঘাট থেকে গজারি আটাভাঙ্গা ব্রিজ পর্যন্ত প্রায় 2 কিলোমিটার সড়ক। কয়েক বছর আগে ইটের সোলিং হওয়ায় স্বস্তি ফিরেছিল আশেপাশের কয়েকটি গ্রামের মানুষের, কিন্তু 2 মাস আগে ওই সড়কটি পাকা করার কথা বলে ঠিকাদার পরিচয়ে একটি প্রতারক চক্র পুরো সড়কের ইট তুলে নিয়ে যায়। পরে এলাকার লোকজন জানতে পারে এই সড়কে কোনো উন্নয়ন প্রকল্পই নেয়নি এলজিইডি। এই অবস্থায় বৃষ্টি, বড় বড় খানাখন্দে চরম দুর্ভোগে পড়েছেন গজারি আটা, গোপীনাথপুর, হাটুভাঙ্গা ও ভুয়াইলপাড়া সহ কয়েকটি গ্রামের হাজারো মানুষ। এখান দিয়ে হাঁটা চলার কোনো অবস্থা নাই, একদম কাদা আর কাদা। এই এলাকার যে মানুষ জরুরি কোনো সেবা তারা নিতে পারতেছে না। এখন ভাই আঙ্গুর চলাফেরা করে তো খুব কঠিন হয়ে যায়। 2 মাস ধরে মনে করুন গাড়ি ঘোড়া চালাইতে না, বাড়ি হাইতে না। ইটের সোলিং যখন আসছিল তখন মসজিদে নামাজ পড়া হইলাম, তাই এখন ইটের সোলিং তুই আমার যার এমন একটা অবস্থা হয়েছে আমি মসজিদে নামাজ পড়াই না 2 মাস। আঙ্গুর এলাকায় একটা গর্ভবতী মহিলা যদি অসুস্থ হয়ে যায়, কোনো সাধ্য শক্তি নাই, ডাক্তারখানায় নেবার নেই। উন্নয়নের নামে প্রতারণা করে একমাত্র সড়কটি নষ্ট করায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির পাশাপাশি সড়কটি দ্রুত চলাচল উপযোগী করার দাবি জানান এলাকাবাসী। রাস্তার ইটগুলা যারা প্রতারণা করে তুলে নিল, বিক্রি করছে, ওদের আমরা গ্রেফতার চাই, শাস্তি চাই, সরকার যেন আমাদের বিচার করে। আমরা চলাফেরা করতে হবে না, একটা শিশু বাচ্চা অসুখ হইলে আমরা এদিকে এলজিডি নির্বাহী প্রকৌশলী জানান, সদর উপজেলার 3টি সড়ক থেকে ইট তুলে নেওয়ার ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিরা মামলা করেছেন। ইট উঠানোর বিষয়ে ইতিমধ্যে আমরা অবগত হয়েছি এবং এই ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে মামলা হয়েছে এবং এলজিডির প্রকল্পের মাধ্যমে সরজমিনে পরিদর্শন করে প্রকল্প গ্রহণের জন্য ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তীতে আমরা সরজমিনে পরিদর্শন করে প্রকল্প গ্রহণের ব্যবস্থা নেবে, এর দ্বারা এলাকার সাধারণ মানুষের দুঃখ দুর্দশা লাভ করবে। এলাকার লোকজন আরও জানান, 2 কিলোমিটার রাস্তায় ইট মুহূর্তেই গায়েব করে দেওয়া সম্ভব নয়। নিবিড়ভাবে খোঁজ নিলে দ্রুত এই চোর চিহ্নিত করা যাবে। শাকিলা শম্পা, ৭১। নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা নেই ময়মনসিংহের সরকারি বেসরকারি কোনো হাসপাতাল, ক্লিনিক, ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারের, যে কারণে এসব প্রতিষ্ঠানের ক্লিনিক্যাল বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে নগরীর রাস্তাঘাট, ফুটপাত ও অলিগলির ড্রেনে। স্বাস্থ্য বিভাগ বলছে, জনস্বাস্থ্য পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকির এসব মেডিকেল বর্জ্য থেকে প্রতিনিয়ত প্রাণঘাতী ভাইরাস, ব্যাকটেরিয়া ও ছত্রাকের জীবাণু ছড়িয়ে পড়ছে। বাবুল হোসেনের তথ্য, নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহ নগরীর চরপাড়া, বাগমারা, পাদ্রী মিশন রোড, ব্রহ্মপল্লী ও চামড়া গুদাম এলাকার বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক, ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল বর্জ্য খোলা ড্রেন, ফুটপাত ও রাস্তায় ফেলা হচ্ছে। ডিসপোজেবল সিরিঞ্জ, ধারালো সুই, সার্জিক্যাল ব্লেড, ব্লাড ও স্যালাইন সেট, টেস্ট টিউব, গজ, ব্যান্ডেজ সহ নানা বর্জ্য খোলা জায়গায় পড়ে থাকায় জনস্বাস্থ্য ও পরিবেশ নিয়ে উদ্বেগ বাড়ছে। মেডিকেল মূল্য ডেরিং আসবে কেন? প্রাইভেট ক্লিনিকগুলো যাচ্ছে, এটার মূল্য এটার 100% নেই। এই বর্জ্যগুলি যদি নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে ফেলা হতো এবং অপসারণ করা হইতো, তাহলে আমাদের এই রোগ জীবাণু থেকে অনেকটাই আমরা বেঁচে থাকতে পারতাম। এসব বর্জ্য সংগ্রহ করে সিটি কর্পোরেশন চর কালীবাড়ি এলাকার ময়লা কান্দায় নিয়ে ফেলছে। তবে খোলা জায়গায় মেডিকেল বর্জ্য ফেলার কারণে পরিবেশ দূষণের অভিযোগ তুলেছেন সেখানকার বাসিন্দারাও। যখন বৃষ্টি হয় তখন ড্রেন উস্কা ময়লা টয়লা যা আছে, হয়তো সিরিঞ্জ টিরিঞ্জ, সুই টুই, স্যালাইনের এই সেই সব কিছুই আসে এদিক দিয়ে। আমাদের সন্তানাদি এটা অসুখেই ছাড়তেছে না, একটা থেকে আরেকটা রোগ বালাই আছে।
খোদ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সহ নগরীর অধিকাংশ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা নেই। পরিবেশ অধিদপ্তর বলছে ছাড়পত্রবিহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চললেও মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নজির নেই। যেমন আমাদের আশেপাশে ঘরে এই সঠিক বর্জ্য ব্যবস্থা যদি থাকতো তাহলে কিন্তু এই রোগের প্রকোপটা কিন্তু কমে যেত। স্বাস্থ্য বিভাগের মতে অপরিকল্পিতভাবে ফেলা মেডিকেল বর্জ্য থেকে প্রাণঘাতী জীবাণু ছড়িয়ে জনস্বাস্থ্য ও পরিবেশ মারাত্মক ঝুঁকিতে পড়ছে। আঘাতপ্রাপ্ত সেপ্টিসেমিয়া হতে পারে। সেপ্টিসেমিয়া হচ্ছে যে ব্যাকটেরিয়া দ্বারা সারা শরীরে সংক্রমণ করতে পারে। আর শ্বাসকষ্ট জাতীয় রোগ হতে পারে, মানে যাদের শ্বাসকষ্ট আছে তাদের অ্যাগ্রাভেট করতে পারে, বা যেহেতু বায়ু দূষণ হবে, পরিবেশ দূষণ হবে। সিটি কর্পোরেশনের দাবি মেডিকেল বর্জ্য অপসারণে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। যেসব হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার ওই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করবে না তাদের ট্রেড লাইসেন্স দেওয়া হবে না। এগুলো ক্লিনিক, ডায়াগনস্টিক এবং হাসপাতাল সহ সকলের সঙ্গে আমাদের চুক্তি আছে। যারা প্রিজমের থেকে বর্জ্যের সার্টিফিকেট না নিবে, প্রিজম তাদের কাছে বর্জ্য নেয়, তাদেরকে আমরা ট্রেড লাইসেন্স দিব না। চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান সিটি কর্পোরেশনের নির্ধারিত ফির বিনিময়ে সরকারি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টার থেকে প্রতিদিন মেডিকেল বর্জ্য সংগ্রহ করার কথা। আল ইমরান, ৭১। চলছে দেশযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।